এরশাদ, তুমি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি হত্যা করেছো। মাথা থেকে লেজ পর্যন্ত পালিয়ে যাওয়ার 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়। তো সভা চলাকালীন একটি পর্যায়ে আমার তৎকালীন সভাপতি তিনি তার একটি কাজে চলে দেন এবং পরবর্তী সময়টিতে আমি সভায় সভাপতিত্ব করতে থাকি। এবং ওই সভায় আমি বলেছিলাম এরশাদের উদ্দেশ্যে, ওই যে বলে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, কারণ ছাত্ররা যখন গর্জে ওঠে তখনই একটা বিপ্লব হয়ে যায়, তখন একটা রাজনীতির পরিবর্তন চলে আসে। ওই সভা 1982 সালের 24শে মার্চে আমি বলেছিলাম বটতলায় দাঁড়িয়ে, এরশাদ, তুমি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি হত্যা করেছো। আমি প্রথম বলতে চাই, আমি প্রথম এরশাদ জিয়াউর রহমান হত্যাকারী কথাটা আমি প্রথম বলেছিলাম। 1982 সালের পরে 83 সালের 81 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। 82 সালে মার্শাল ল জারি হলো। 83 সালের পয়লা জানুয়ারিতে এরশাদ একজন সামরিক শাসক ক্ষমতায় বসে, দুর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক। এখনকার তো টেলিভিশনের যুগ না, কে চিনে আমাকে? আম পাবলিকের মতো শাহবাগ থেকে একটা ওই যে মানে হলুদ এবং নীল রঙের যে আপনার কি বেবি ট্যাক্সি না, ওইটাকে বলা হয় আপনার মিনি বাস, ক্যান্টনমেন্টের বালুরঘাটে যেত। তো বালুরঘাট অভিমুখে একটা ওই ধরনের একটা মিনি বাসে উঠলাম, আদমজি ক্যান্টনমেন্টের সামনে নামলাম। এর আগ পর্যন্ত কখনো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসায় যাইনি। খুব সাহস করে গেলাম। যাওয়ার পরে ওই বাসায় গেলাম, তখনও মিলিটারিরা ম্যাডামের বাসা পাহারা দিচ্ছেন। তোমার তক্তে তাউস বঙ্গভবন থেকে বুড়িগঙ্গায় নদীতে ফেলে দেওয়া হবে। বক্তৃতার গভীরতা আমি বলেছি বটে, কিন্তু অনুধাবন হয়তো করতে পারি এর ঝাল কত হবে। তো পরবর্তীতে তো ডিজিএফআই আমারে খোঁজাখুঁজি করতে, মানে এখন যে গুমঠুমের কথা শোনেন, তখন হয়তো গুম হতো না, তবে একটা প্রচন্ড ধরনের ওই মানে ছেলে ঠেলে নিয়ে একটা মানে ব্যাপক ধরনের একটা প্যাদানির ব্যবস্থা ছিল তখনও। তো যাই হোক, সে কথা অন্যটা, এটা ভবিষ্যতে আরেকদিন বলবো কিভাবে রেহাই পেলাম। এবং সেই রেহাইটাও পেলাম আমার নেত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপের মধ্য দিয়ে। 31 দফা কর্মসূচি ডিসেমিনেশনে যারা ছিলেন তাদের যদি কেউ থেকে থাকেন তাদের জানার কথা। তিনি বলেছেন 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়। আমাদের কিন্তু সংকটটা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। আমরা যেটা এখানে করেছি, আমরা সবাই তো মোটামুটি আমার মনে হয় সবাই আমরা মানে বিএনপি পরিবারেরই আমরা। আমাদের জন্য সংকটটা কিন্তু এখনো শেষ হয়নি। ভীষণ একটা সংকটের মধ্যে আমরা আছি। আমাদের নেতা তারেক রহমান একটা কথা বারবার বলছেন, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনটা কঠিন হবে। উনি বলেছেন উনি বলেছেন যে বিএনপির জনপ্রিয়তায় বিএনপিকে ঈর্ষা করছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 3 নম্বর তিনি বলেছেন সেটা হচ্ছে যে জন আস্থা অর্জন করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করে মানুষ যাতে মনে করে এই দলটির উপর আস্থা রাখা যায়। বাংলাদেশ একটা অনিবার্যভাবে গণ-অভ্যুত্থানের পরিস্থিতি মোকাবেলা করেছে। একটা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারের পরিবর্তন ঘটেছে, এবং এমন একটি সরকারের পরিবর্তন ঘটেছে যেটা গত 200-400 বছর ইতিহাসও এই ধরনের পরিবর্তন কখনো ঘটেনি। এই কথাগুলো আমরা প্রায় টকশোতে বলে থাকি। একেবারেই মাথা থেকে লেজ পর্যন্ত পালিয়ে যাওয়ার ঘটনাটা বিচার বিভাগে অ্যাপিলেট ডিভিশন বিভাগের বিচারপতি থেকে শুরু করে, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে, একেবারে আওয়ামী লীগের ঠেলা লীগ, টেম্পু লীগ থেকে শুরু করে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গিয়েছেন। এই যে পালিয়ে যাওয়ার যে শূন্যতা, এটা বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশে ঘটেনি। এটা একটা অস্বাভাবিক ঘটনা। বাংলাদেশের মানুষ গত 16 বছরে ফুঁসে উঠেছিল। এটা একটা আউটবাস্ট হয়। আমি প্রায় একটি কথা বলি, আমি যখন ছাত্র রাজনীতি করেছি, আমাদের সময় 96 ঘন্টার হরতাল পালন করেছি আমরা।